আমার স্নেহের ছাত্রছাত্রী সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে যে তোমাদের ক্লাসটা হতে চলেছে খুব ভাইটাল ক্লাস, খুব মন দিয়ে ক্লাস করতে হবে তোমাদের। আর আশা করি প্রত্যেকেই এখন ফুল প্রিপারেশন প্রায় নিয়ে ফেলেছো। তোমাদের 2025 লাইফ সায়েন্স অর্থাৎ মাধ্যমিকের যে জীবন বিজ্ঞানের প্রশ্নটা হয়েছিল, সেই জীবন বিজ্ঞানের প্রশ্ন কেমন হয়েছিল, কি ধরনের প্রশ্ন হয়েছিল, আমি সেই সব টপিক নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং সেই সাথে তোমাদের 2025 সালের যে লাইফ সায়েন্সের প্রশ্নটা হয়েছিল তার উত্তরগুলো তোমাদের সামনে মেলে ধরবো। তোমরা কিন্তু প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করবে, কেউ কিন্তু বেরিয়ে যাবে না। এবং এতটা ভাইটাল ক্লাস তোমাদের 2026 মাধ্যমিকে খুব কাজে লাগবে এবং খুব এফেক্টিভ ক্লাস। সেই জন্য প্রত্যেকে খুব মন দিয়ে এবং প্রত্যেকটি বিষয় ভালো করে বুঝবে। কোথাও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে। আর প্রত্যেকে একটা কথা বলবো, এই ভিডিওটা প্রত্যেকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পারলে শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ। এবার আমি চলে যাচ্ছি মেন টপিকে, অর্থাৎ 2025 লাইফ সায়েন্স ফর রেগুলার অ্যান্ড এক্সটার্নাল ক্যান্ডিডেট। তো তোমরা প্রত্যেকেই অবগত আছো যে মাধ্যমিক পরীক্ষাতে প্রত্যেকটা পেপার কিন্তু তোমাদের 90 মার্কসের হয়, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 90, প্রজেক্ট থাকে 10। এবার আমি কোশ্চেন অ্যানালাইসিস করার আগেই যেটা প্রথমেই তোমাদের কাছে পরিষ্কার করে নেব, যে আমাদের প্রত্যেকের একটা ভ্রান্ত ধারণা ছিল যে জীবন বিজ্ঞান মানে খুব সোজা সাবজেক্ট, খুব সহজেই সব অ্যান্সার গুলো করা যায়। অর্থাৎ গেল বছর যে প্রশ্নটা আসেনি এবার সেই প্রশ্নটা আসবে, আবার এইবার যে প্রশ্নটা এসেছে সামনের বার সেই প্রশ্নটা আসবে না। তো এরকম বিবিধ প্রশ্ন সমালোচনা আলোচনা তার মধ্যে দিয়ে তোমরা কিন্তু এগিয়ে যাও। আমি একটা কথা তোমাদের বলছি যে 2025 সাল যে মাধ্যমিক জীবন বিজ্ঞানের কোশ্চেনটা হয়েছিল সেটি কিন্তু প্রচন্ড, এক কথায় বলতে গেলবো একদম হার্ড কোশ্চেন। যদি বলতে যাই না, হার্ড না। যারা টেক্সট বই খুঁটে খুঁটে পড়েছো তাদের কাছে কোনো সমস্যার জায়গা ছিল না। আর যারা টেক্সট বই পড়নি, বাজার চলতি সাজেশন পড়েছো বা শুধু সাজেশন পড়ে গেছো, টেক্সট বইটাকে খুঁটে দেখোনি, তারা কিন্তু আমি বলবো পরীক্ষার হলে অনেকেই চোখের জল ফেলেছো, অনেকে বাইরে এসে কান্নাকাটি করেছো। কিন্তু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাবু, তোমাদের আমি একদম গ্যারেন্টি দিয়ে বলবো যে কথাটা, সেটা খুব মন দিয়ে শোনো, যে তোমরা যদি এই নিয়মগুলো একটু মেনে চলো না, তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি প্রজেক্ট দিয়ে 100 পাওয়া যায় লাইফ সায়েন্সে। কেন, বিগত বছরে কিন্তু অনেকেই 100 পেয়েছে, 100, 98, 95 এর উপরে অ্যাভেলেবল নাম্বার অনেকেই স্কোর করেছে যারা এই ক্লাসগুলো ঠিকঠাক ভাবে করেছে। তো এবার চলে যাচ্ছি মেন টপিকে। এখানে তোমাদের 2025 লাইফ সায়েন্স তার প্রশ্ন আমি পুঙ্খানুপুঙ্খ তোমাদের সামনে তুলে ধরবো। সেই প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করো এবং দেখো কতটা ডেপথ থেকে প্রশ্নটা এসেছে। তোমার যদি সেই ডেপথ কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে হাবুডুবু খাবে। এবং সময়টা যেহেতু টোটাল 3 ঘন্টা 15 মিনিট, আবার বলি 3 ঘন্টা 15 মিনিট, প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট আর লেখার জন্য 3 ঘন্টা, এই টোটাল টাইমটা কিন্তু ওখানে তোমাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? আমি আগের ক্লাসে বায়োলজি উইথ আবির স্যার, ওখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে, আবার বলছি বায়োলজি উইথ আবির স্যার, ওখানে গেলে দেখতে পাবে যে তোমাদের মাধ্যমিকের পরীক্ষার খাতা কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো করবে আর প্রশ্নপত্রে কিভাবে প্রশ্নগুলো সিলেকশন করবে। ওই মুহূর্তে কিন্তু কোনো টিচার তোমার পাশে থাকবেন না যে তোমাকে গাইড করবে। সেই সময় তুমি কিন্তু ওন টিচার, তোমাকে সিলেকশনটা ঠিকঠাক করলেই তবেই কিন্তু ওখানে তুমি 6 মেরে আসতে পারবে। ওকে, থ্যাংক ইউ। চলে যাচ্ছি মেন টপিকে, 2025 লাইফ সায়েন্স। একটু ভালো করে লক্ষ্য করো। হ্যালো স্টুডেন্ট, এবার 2025 লাইফ সায়েন্স সেই মেন প্রশ্নে আমি তোমাদের নিয়ে যাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করো। এখানে বিভাগ ক সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। এখানে 15টা এমসিকিউ আছে, 15টাই কিন্তু দিতে হবে।
এখানে কিন্তু বিকল্প কোনো কিছু নেই। দেখো আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে প্রশ্নগুলো একটু নতুন আঙ্গিকে হয়েছে অন্যান্য বছরের তুলনায়, এবার 180 ডিগ্রি ঘুরে গেছে। কেন বলেছিলাম তোমরা একটু ভালো করে দেখো। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। কোশ্চেন নাম্বার 1 × 15, 15টা কোশ্চেন এমসিকিউ, সঠিক উত্তরটা বের করবে এবং সঠিক উত্তরটা নাম্বার দিয়ে লিখবে। যেমন 1.1 নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম। তার মানে তোমাকে প্রতিবর্ত ক্রিয়াটা ডিটেলসে জানতে হবে, প্রতিবর্ত ক্রিয়াটা জানতে হবে এবং সেখান থেকে তোমাকে কিন্তু কোশ্চেনটা সিলেকশন করতে হবে। সঠিক প্রতিবর্ত পথ কোনটা? তোমাদের আমি গেল বছর সাজেশনে বলে দিয়েছিলাম যে এটা কিন্তু আসবেই, যে প্রতিবর্ত পথ একটি শব্দচিত্রের মাধ্যমে আলোচনা করো। ওটা কিন্তু 2 নম্বরে না এসে 1 নম্বরে এসে গেছে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তরটা হবে গ্রাহক, গ্রাহক থেকে রিসিপ্টার, অন্তর্বাহী স্নায়ু অর্থাৎ সংজ্ঞাবহ, তারপর হচ্ছে স্নায়ুকেন্দ্র, তারপরে দেখো বহির্বায়ু স্নায়ু যেটাকে আমরা বলছি মোটর স্নায়ু, তারপরে হচ্ছে কারক বা ইফেক্টর। তাহলে রাইট অ্যান্সার হবে 1.1 গ, ঠিক আছে? আর বাকিগুলো কিন্তু হবে না, কারণ অনেকগুলো ছিল গ্রাহক, বহির্বাহী স্নায়ু, কারক, স্নায়ুকেন্দ্র, অন্তর্বর্তী স্নায়ু। তাহলে বহির্বাহী প্রথমে কখনোই আসে না, গ্রাহক স্নায়ুকেন্দ্র প্রথমে কখনোই আসে না, গ্রাহক কখনোই কারকে যাবে না, কারক সবসময় শেষের দিকে থাকে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 গ। 1.2 নিচের কোন বাক্যটি সঠিক নয়? ভালো করে বোঝো, নিচের কোন বাক্যটি সঠিক নয়? থাইরক্সিন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে, তাহলে এটা সঠিক। প্রজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমরার গঠন ও সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে, এটাও সঠিক। ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়। আমরা জানি যে গ্লাইকোজেনকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে গ্লুকোজকে মুক্ত করতে সাহায্য করে এবং গ্লুকোজকে কিন্তু গ্লাইকোজেন রূপে কনভার্ট করে পেশি এবং কলার মধ্যে সেইগুলোকে সঞ্চয় করে রাখে। কে করে রাখে? ইনসুলিন। তাহলে কোনটি সঠিক নয়? অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ হ্রাস করে, এখানে তুমি দেখবে অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ বৃদ্ধি করে, তাহলে রাইট অ্যান্সার হবে হার্ট উৎপাদ বৃদ্ধি করে। ওকে, নেক্সট। এবার দেখো চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো 1.3 চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো, তাহলে এখানে তুমি দেখো চোখের প্রতিসারক মাধ্যমগুলি কি কি, অর্থাৎ আমরা যেটা দিয়ে দেখতে পাবো কি কি। ক নম্বরে রয়েছে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স এবং ভিট্রিয়াস হিউমার। 1 ক রাইট অ্যান্সার। পরেরটা কি রয়েছে? স্ক্লেরা, কোরোয়েড, আইরিস, রেটিনা, হবে না। গ কর্নিয়া, কোরোয়েড, লেন্স, রেটিনা, হবে না। ঘ অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার, কোরোয়েড। আইরিস তো কোনো কাজ করে না, তাহলে এটা সঠিক অ্যান্সার না। তাহলে সঠিক অ্যান্সার হবে 1-3 ক কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। 1-4 উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও। এখানে দেখো উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিস কথাটা বলা আছে। 1 নম্বরে কি বলা আছে? সেন্টিউল থেকে বেমতন্তু গঠিত হয়, অনুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয়, তাহলে এই দুটোর কিন্তু একটাও সঠিক নয়। 2 নম্বর কি রয়েছে? কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, আর প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতির মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। তাহলে তুমি অবশ্যই এটা জেনেছো কোষপাত বা সেল প্লেট, এরকম মাঝখানে কিন্তু কোষপাত বা সেল প্লেট তৈরি করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, আর প্রাণী কোষের ক্ষেত্রে তুমি দেখেছো যে মাঝখানটা এরকম খাঁজ হয়ে যায়, এই খাঁজ হয়ে যাওয়াটাকে বলছে ক্লিভেজ। তাহলে এটা সঠিক, তাই না? তাহলে 2 নম্বরটা সঠিক। 3 নম্বর কি বলেছে? উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত আছে, উৎপন্ন অপত্য কোষগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়, দেখো পৃথক হয়ে যাচ্ছে ক্লিভেজ পদ্ধতিতে। কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে,
কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোকাইনেসিস ঘটে। তাহলে এটা সঠিক না। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে খ নাম্বার, রোমান 2 রোমান 3। দিস ইজ রাইট অ্যান্সার। ওকে। 1-5 ডিএনএ তে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাস এর ক্ষেত্রে কোনটি সঠিক? তোমরা নিশ্চয়ই জানো যে ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেসগুলো কি ছিল? পিউরিন, পিরিমিডিন বেস। পিউরিন বেসের মধ্যে ছিল অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিন বেসের মধ্যে ছিল, আবার বলছি, পিউরিন বেসের মধ্যে ছিল অ্যাডেনিন, গুয়ানিন। ঠিক আছে? আর পিরিমিডিন আর পিউরিন দুটো বেস। তাহলে পিউরিন, অ্যাডেনিন, গুয়ানিন, পিরিমিডিন হচ্ছে সাইটোসিন, থায়ামিন। তাহলে এখানে লক্ষ্য করো, অ্যাডেনিন ট্রিপল বন্ড টি, অ্যাডেনিন সিঙ্গেল বন্ড টি, গুয়ানিন ডাবল বন্ড সি, গুয়ানিন ট্রিপল বন্ড সি। তোমরা প্রত্যেকেই জানো যে গুয়ানিন সর্বদা 3টি শৃঙ্খলের সঙ্গে সাইটোসিনের সঙ্গে আবদ্ধ থাকে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ঘ। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? তার মানে এখানে কোন কোন বক্তব্যগুলি ঠিক, তাহলে তোমাকে সেটা চয়েস করতে হবে এবং কটি সঠিক বক্তব্য আছে। ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, তাহলে ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, এটা সঠিক। তোমরা বুঝতে পারছো? ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, এটাও সঠিক। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগরেণুর অপচয় কম হয়। এই দেখো চালাকি করে দিয়েছে, বাহক নির্ভরশীল না হয়, তার মানে নাটা থাকলে কিন্তু এটা সঠিক হয়ে যেত। তার মানে হচ্ছে ইতর পরাগযোগে বাহক লাগবেই, তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে বাহক নির্ভরশীল না হওয়ায় পরাগযোগে রেণুর অপচয় কম হয়। ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগরেণুর অপচয় বেশি হয়। তাহলে এখান থেকে আমরা কটা সঠিক স্টেটমেন্ট পেলাম? 1, 2, 3টে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1.6 এর ক। ওকে, নেক্সট। কোন এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয়, তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এখানে কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে কোনো একজন দম্পতির পরপর 3টা সন্তান হয়ে গেছে, যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তান কত হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো এক দম্পতির পরপর যদি 3টি সন্তান থাকে, যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা 50%। এখানে কিন্তু 50% হবে। রাইট অ্যান্সার হচ্ছে 50%। সবসময় মনে রাখবে যে পুত্র এবং কন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু 50-50 থাকে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 50%। এখানে লক্ষ্য করো 1.8 ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। তার মানে এখানে কি বলেছে বলতো? এখানে দেখো, এখানে হচ্ছে ইয়ালো, এটা হচ্ছে ইয়ালো মানে হলুদ গোলাকার, এবং এটাও হলুদ গোলাকার, তাই না? জেনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেট। তাহলে এখান থেকে যদি আমরা গ্যামেট বের করি, তাদের যদি অনুপাত দেখি, তাহলে সঠিক অনুপাতটা হবে 2:2 অনুপাত। ওকে, তারপরে বলেছে নিচের ক্রসটিতে F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যর অনুপাতটি 1:1 হবে। তাহলে এখানে 1:1 হবে। এটা কখন তুমি বলতে পারবে যে লম্বা এবং বেটে বৈশিষ্ট্যের অনুপাত 1:1 হবে? যদি আমরা দেখি যে এখানে তাদের বৈশিষ্ট্যগুলি ঘ নাম্বার, ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার। ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, এইটা সংকরের সঙ্গে যদি বিশুদ্ধ বৈশিষ্ট্য আমরা সংকরায়ন করি, তাহলে সেক্ষেত্রে এই অনুপাতটি পাওয়া যাবে। প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয়? প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয়? সমসংস্থ অঙ্গ কাকে বলে? যে অঙ্গগুলি উৎপত্তি অনুসারে এক এবং কার্য অনুসারে আলাদা। তাহলে মানুষের হাত, ঘোড়ার পা, এটা হচ্ছে উৎপত্তি অনুসারে এক, কার্যগতভাবে আলাদা। পাখির ডানা, তিমির প্যাডেল, এটা উৎপত্তিগত অনুসারে এক, কার্যগত অনুসারে আলাদা। পাখির ডানা, পতঙ্গের ডানা, পাখির ডানা দেখো অর্থাৎ উৎপত্তিগতভাবে এক, কার্যগতভাবে আলাদা,
এবং পতঙ্গের ডানা কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা। কেন? পতঙ্গের দানা হচ্ছে কিউটিন দ্বারা তৈরি, পাতলা, তাই না? এবার তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1.10 গ, পাখির ডানা এবং পতঙ্গের ডানা। মিলার উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি? তোমরা মিলার উরের পরীক্ষাটা পড়েছো, প্রত্যেকের মনে আছে। মিলার এবং উরে পৃথিবীতে জীবের সৃষ্টি কিভাবে হয়েছিল সেটা পরীক্ষা করে ওনারা দেখিয়েছিলেন, তাই তো? তাহলে এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, মিলার এবং উরের পরীক্ষাতে যেটা ওনারা ব্যবহার করেছিলেন, 1 নম্বর মিথেন ব্যবহার করেছিলেন, অ্যামোনিয়া ব্যবহার করেছিলেন, আর কি ব্যবহার করেছিলেন? হাইড্রোজেন গ্যাস ব্যবহার করেছিলেন। তাহলে কোনটা ওনারা ব্যবহার করেননি বলতো? হাইড্রোজেন সালফাইড, H2S। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে H2S। আচ্ছা, 1.12 কোনটি মৌমাছির ওয়াকটেল নৃত্যর বৈশিষ্ট্য নয়? তোমাদের প্রত্যেককে বলে রাখি, মৌমাছির নৃত্য কিন্তু দু ধরনের, একটা হচ্ছে ওয়াকটেল নৃত্য, আরেকটা হচ্ছে চক্রাকার নৃত্য। ওয়াকটেল নৃত্য কিন্তু মনে রাখবে, ওয়াকটেল নৃত্য কিন্তু এইরকম টাইপের হয়, অর্থাৎ বাংলার 4 বা ইংরেজির 8 অক্ষরের মতোই। দেখো, দেখতে পাচ্ছ? তাহলে কোনটি মৌমাছির ওয়াকটেল নৃত্যের বৈশিষ্ট্য নয়? ভালোভাবে লক্ষ্য করো। ক, খাদ্যের উৎস মৌচাক থেকে 100 মিটারের বেশি হলে ওয়াকটেল নৃত্য দেখা যায়। তার মানে কত? 75 থেকে 75-এর বেশি যদি হয় তাহলে ওয়াকটেল নৃত্য হবে। তাহলে রাইট অ্যান্সার এটা। ওয়াকটেল নৃত্য ইংরেজি 4 অক্ষরের বা 8 অক্ষরের মতো। আমি তোমাদের শুরুতেই বলেছি 4 অক্ষর বা 8 অক্ষরের মতো, এটাও রাইট। ওয়াকটেল নৃত্য পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে, এরকম কোনো তথ্য কিন্তু আমরা বইয়ে পাইনি যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই তথ্যটা। তাহলে এটা কিন্তু ভুল, এটা বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, ওয়াকটেল নৃত্য পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে, এটা হচ্ছে ভুল অ্যান্সার। তো আরেকটা সঠিক অ্যান্সার কি আছে দেখো, ওয়াকটেল নৃত্যটি অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে, তাহলে এটাও সঠিক অ্যান্সার। ওকে, এইবার চলে আসো 1.13 বা 1.13 বিভিন্ন প্রজাতি তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি ঠিক? খুব ভালো করে প্রশ্নটা পড়ো আগে। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌরালা মাছ, দূষণ, একশৃঙ্গ গন্ডার। একশৃঙ্গ গন্ডারের সঙ্গে কিন্তু দূষণ কোনো একটা এফেক্ট নয়, চোরা শিকারী যারা তারা গন্ডারকে মেরে ফেলছে, তার জন্য গন্ডার হারিয়ে যাচ্ছে। চোরা শিকার শকুন, শকুনের সঙ্গে চোরা শিকারের কোনো সম্পর্ক নেই। শকুন ডাইক্লোফেনাক নামক এক প্রকার রাসায়নিক, সেখান থেকে ওদের মৃত্যু হয়েছে বা তাদের সংখ্যা দিন দিন কমছে। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন, আরশোলা। তাহলে আরশোলার সঙ্গে বিশ্ব উষ্ণায়নের কিন্তু কোনো সম্পর্কই সেই অর্থে নেই। তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, যেমন হাইব্রিড মাগুর বা তেলাপিয়া মাছ। ঠিক আছে, এই ধরনের বহিরাগত প্রজাতি যখন নদীতে বা পুকুরে ছাড়া হলো, তারা কিন্তু মৌরালা মাছগুলোকে খেয়ে ফেললো, যার জন্য মৌরালা মাছের সংখ্যা কিন্তু কি হচ্ছে বলতো, দিন দিন কমতে শুরু করছে। ওকে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মৌরালা মাছ। ওকে, আচ্ছা, নেক্সট পেজে চলে যাও, আস্তে করে পৃষ্ঠাটা উল্টাও। ওকে, 1.14 জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানগুলি হলো 1, পচা পাতা। বায়োম্যাগনিফিকেশন মনে আছে সবার? জীব বিবর্ধন, সেই জীব বিবর্ধনের সঙ্গে পচা পাতা, ক্লোরিন যুক্ত কীটনাশক, জীব জন্তুর মলমূত্র এবং কাগজ। তাহলে পচা পাতা সে অর্থে কোনো সম্পর্ক নেই, ক্লোরিন যুক্ত কীটনাশক, রাইট অ্যান্সার হচ্ছে ক্লোরিন যুক্ত কীটনাশক। বুঝতে পারলে বাবু? জীব জন্তুর মলমূত্র, ঘ, কাগজ, তাহলে কাগজ এটা আসবে না, জীব জন্তুর মলমূত্র হবে না, পচা পাতা হবে না, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ক্লোরিন যুক্ত কীটনাশক। ওকে, কার কোনো সমস্যা আছে কি? নেই। এবার চলে আসো 1.15 নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস, এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? ভালো করে কোশ্চেনটা পড়ে নাও।
তাহলে এখানে দেখো নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস, এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? তাহলে রাইট অ্যান্সার কি হবে বলতো? রাইজোবিয়াম হবে না, তাহলে রাইট অ্যান্সার হবে সিউডোমোনাস। তারপরে নাইট্রোসোমোনাসও হবে না এবং নাইট্রোব্যাক্টরও হবে না, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সিউডোমোনাস। তাহলে এই দেখো 15তে 15ই এখানে পাওয়া গেল। আমি শুরুতেই বলেছি যদি তোমরা টেক্সট বই খুঁটে খুঁটে পড়ো তাহলে এমসিকিউ একটাও ভুল হবে না। আর মনে রাখবে একটা করে কোশ্চেন যদি ভুল হতে থাকে তাহলে কিন্তু আস্তে 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 তোমার যে মানে চাহিদা বা তুমি যে জায়গাটায় পৌঁছতে চাচ্ছ সেখানে কিন্তু পৌঁছাতে পারবে না। সেই জন্য আবার বলছি টেক্সট বইটি খুঁটে খুঁটে পড়বে। ওকে, এবার চলে আসো, নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখো। 1.21, এখানে 21টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1, 21টা প্রশ্নের জন্য 21 নাম্বার। ওকে, তাহলে নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। এখানে তুমি 6টিও করতে পারো প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে বাড়তি প্রশ্নের উত্তর দিলে সেই অর্থে ভয় নেই, যদি কাটা যায় তাহলে ওটাকে আমরা ধরে নিই যেটা রাইট থাকবে। তাহলে 2-1, মানবদেহে মোট ড্যাশ জোড়া করোটীয় স্নায়ু, আবার বলছি ড্যাশ জোড়া করোটীয় স্নায়ু এবং সুষুম্না স্নায়ু বর্তমান। দেখো এখানে তোমাকে দুটো জিনিস জানতে হবে, মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা কত এবং মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত। তাহলে তোমরা প্রত্যেকে জানো মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া আর সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। তাহলে 12 জোড়া আর 31 জোড়া দুটোকে যোগ করে দাও, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 43 জোড়া। তাহলে দেখো অনেকে কিন্তু আমরা ভুল করবো, এটা মানবদেহের যেহেতু করোটীয় স্নায়ুটা চোখে পড়বে 12 জোড়া লিখে দেবো। এখানে 12 প্লাস 31, যেগুলো এখানে সুষুম্না কাণ্ড বলা আছে, সুষুম্না স্নায়ু, তাহলে উত্তর হবে 43 জোড়া। কোশ্চেন গুলো খুব কিন্তু ভালো করে পড়বে, তাড়াহুড়া করবে না। ওই যে 15 মিনিট তুমি প্রশ্নটা পড়ার জন্য সময় পাচ্ছ, ওই 15 মিনিট কোশ্চেন গুলো ভালো করে বুঝে নাও। কারো দিকে তাকাবে না, কারোর সঙ্গে গল্প করবে না, পিছনে তাকাবে না, কিচ্ছু না। সেই 15 মিনিট টাইমটা কিন্তু তোমার কাছে একটা গোল্ডেন পিরিয়ড, মাথায় রাখবে। ওই সময়টাকে তুমি যদি অপচয় করো তাহলে কিন্তু তুমি ব্যাকফুটে চলে যাবে, কিচ্ছু করার থাকবে না। ওই 15 মিনিট কোশ্চেন পড়বে, কারণ তোমাকে কোনো খাতাপত্র তখন দেওয়া হবে না। তুমি 15 মিনিট খুব যত্ন সহকারে যদি প্রশ্নটাকে পড়ে নাও, সিলেকশন করে নাও, তাহলে তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। এবং আমি গ্যারান্টি দিচ্ছি তুমি 100তে 100 পেতে পেরো, পাবেই, একদম গ্যারান্টি। 2.2, ক্রোমাট বিশেষ মেরুযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়ে কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তাহলে এখানে আমরা যদি ক্রোমোজোমের ছবিটা আঁকি, তোমরা প্রত্যেকেই ক্রোমোজোমের ছবিটা এঁকেছো, আশা করি প্রত্যেকেরই মনে আছে। আমি তাও একটু ছোট্ট করে দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। এটা একটা আদর্শ ক্রোমোজোমের ছবি, আমি খুব তাড়াতাড়ি করে আঁকছি। এটা একটা আদর্শ ক্রোমোজোম। এবার শেষের দিকে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলতো? টেলোফেজ দশা। এই যে টেলোফেজ দশা, লাস্ট টেল, এটাকে বলছে টেলোফেজ দশা। তাহলে টেলোফেজ যুক্ত ক্রোমাটিড বিশেষ মেরুযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। বুঝতে পেরেছো? তার মানে তোমাকে ক্রোমোজোমের পুরো ব্যাপারটাকে খুঁটে খুঁটে পড়তে হবে একদম। এখানে কিন্তু কখনো হেল্লাসি করা চলবে না। এখানে আমি এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, এই বছর তো প্রত্যেকেই মাধ্যমিক দিচ্ছ, আবার বলবো বইটা খুঁটে খুঁটে পড়বে। এই যে এখানে কি, এইটাকে কি বলে, এই খাসটাকে কি বলে, এটাকে কি বলে, এর মধ্যে পেঁচানো যে তন্তুগুলো এগুলোকে কি বলে, এগুলো খুঁটে খুঁটে দেখবে। ওকে, আচ্ছা। কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি হলো? তাহলে তুমি প্রত্যেকেই জানো কালো বর্ণ মানে কি। আমরা গিনিপিগের ক্ষেত্রে কি ধরেছিলাম? ব্ল্যাক মানে বি বি, কর্কশ মানে কি রাফ, আর আর। তাহলে আমরা এভাবে বলতে পারি না, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, অথবা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, অথবা ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কালো কর্কশ, কালো কর্কশ, কালো কর্কশ, কালো কর্কশ, ব্যাস হয়ে গেল। ব্যক্তিজনী ড্যাশ কে পুনরাবৃত্তি করে। দেখো খুঁটে প্রশ্ন এসছে, একদম
টেক্সট বই থেকেই দিয়েছে, কিন্তু খুঁটে দিয়েছে। ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে, তাহলে উত্তর হবে জাতিজনী। ওকে। প্রাণীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। প্রাণী মানে আমাদের ক্ষেত্রে কি বলেছে, শ্বাস প্রশ্বাস বা যে কোনো প্রাণী শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমা মানে শ্বাসকষ্ট হয়। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে শূন্যস্থানে কি বসবে। তাহলে অ্যাজমা কেন হয় বলতো? এক নম্বর হচ্ছে পরাগরেণু যদি প্রবেশ করে, লোম যদি নাকের মধ্যে দিয়ে চলে যায়, বা এক কথায় তোমার বিষ্ঠা বা মল যদি শুকিয়ে যায়, সেখান থেকে গুঁড়োগুলো যদি নাকের মধ্যে দিয়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে অ্যালার্জি হতে পারে। ঠিক আছে। এবার পরের কোশ্চেনটা দেখো, চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর ড্যাশ। তাহলে চোরা শিকারীদের অর্থনৈতিক উদ্দেশ্যটা কি? প্রাণীর হত্যা করে তার চামড়া, শিং, দাঁত, অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তারা সংগ্রহ করে, তাই না? তাহলে রাইট অ্যান্সার হবে চামড়া, শিং, দাঁত, অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক আছে। এইবার দেখো, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানেও 6টা অ্যান্সার দেওয়া আছে। তাহলে এখানে তোমাকে দেখো কি করতে হবে, তুমি সব থেকে ভালো হয় এটাকে লিখে পাশে সত্য অথবা মিথ্যা লিখলে খুব ভালো হয়। কিন্তু সময়ের জন্য আমরা কি করি, কোশ্চেনের পাশে টি, এফ, টি এরকম করে লিখে যাই। ওটা লিখলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। এটা হচ্ছে সঠিক, তাই হয়। যদি আমাদের লেন্সের বক্রতা কোনো কারণে কমে যায়, তাহলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে এটা সঠিক উত্তর। হ্যাঁ। 2.8 প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশাতে আমরা কি দেখেছিলাম, এরকম অপত্য ক্রোমোজোমগুলি কি দুই প্রান্তে চলে গেছে না? মনে পড়লো ছবিটা? এই যে দুই প্রান্তে চলে গেল। তাহলে এটাও সঠিক অ্যান্সার। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটারোজাইগাস প্রকট এরূপ একটি জিনোটাইপের উদাহরণ কি? উদাহরণ দিয়েছে ওরা ক্যাপিটাল বি, স্মল আর। তাহলে এটা ভুল, এটা হচ্ছে ফলস। ইকুয়াসের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি করে আঙ্গুল উপস্থিত ছিল। এখানে কিন্তু ওরা উল্টাটা বলেছে। তোমরা প্রত্যেকে লক্ষ্য করেছো যে ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে প্রথম পায়ে 3টি করে আঙ্গুল এবং পেছনের পায়ে 4টি করে আঙ্গুল। তাহলে এখানে কিন্তু কি বলেছে, এখানে বলেছে অগ্রপদে 4টি করে, পশ্চাৎপদে 3টি করে। তাহলে এটা ভুল। ঠিক আছে, ক্লিয়ার। রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং। আচ্ছা, ক্যাপটিভ ব্রিডিংটা একটু বলে রাখি। ক্যাপটিভ ব্রিডিং হচ্ছে যে কুমির সংরক্ষণের জন্য কুমিরকে একটা নির্দিষ্ট স্থানে তাদের প্রজনন ঘটিয়ে তাদের সংখ্যাটাকে বাড়ানোকে বলছে ক্যাপটিভ ব্রিডিং। ক্যাপটিভ ব্রিডিং দেখা যায় কুমিরের ক্ষেত্রে। তাহলে এখানে কি বলেছে, রেড পান্ডা। তাহলে এটা হচ্ছে ভুল অ্যান্সার। রেড পান্ডার ক্ষেত্রে কিন্তু ক্যাপটিভ ব্রিডিং দেখা যায় না। বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হচ্ছে ইনসুলিন। তাহলে বিপাক ক্রিয়ায় থাইরক্সিনও সাহায্য করে। আবার তুমি মনে করে দেখো, ইনসুলিন ফ্যাটি অ্যাসিডের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাই না? যার জন্য আমরা এটাকে কি বলি বলতো, মনে আছে? ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিডের বিপাক ক্রিয়া, তাই না? ফ্যাটি অ্যাসিডের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আর কি করে? গ্লুকোজকে রক্তে মিশতে দেবে না, তাহলে বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে দেবো বা সত্য লিখে দেবো। এইবার যেটা সব থেকে ভাইটাল ব্যাপার, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ জোটটি পুনরায় লিখো। যে কোনো 5টি। এখানে দেখো 1×5, কিন্তু প্রশ্ন কটা দেওয়া আছে? এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে 6টা করে। আর সবসময় মনে রাখবে 6টা কোশ্চেনের এগেইনস্টে কিন্তু একটা সবসময় বেশি করে প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে কনভার্ট করার জন্য, মানে তোমাকে একদম কনফিউজ করে দেবে, তাই তো? তাহলে 2.13 কি রয়েছে? এডিএইচ, অ্যান্টিডাইউরেটিক হরমোন।
অ্যান্টিডাইউরেটিক হরমোন এখান থেকে পড়ে দেখো, নেফ্রনের দূরবর্তী সংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে, যার জন্য আমরা একে কি বলবো বলতো? অ্যান্টি র্যাকাইটিক হরমোন। অ্যান্টি পুনঃশোষণ ঘটায়, ঠিক আছে, পুনঃশোষণ ঘটায় এক কথায়। এডিএইচ এর মেন কাজ। তো এডিএইচ এর যদি ক্ষরণটা কমে যায়, তোমাদের নিশ্চয়ই মনে আছে ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি হচ্ছে, তাই না? ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে 2.3 এর সঙ্গে চলে এলো উমো নাম্বারটা, রাইট অ্যান্সার। অ্যামাইটোসিস কোষ বিভাজন, মনে রাখবে অ্যামাইটোসিস কোষ বিভাজনের আমরা এখানে কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না। জলাভূমি হ্রাস প্রাপ্তি, অবসারী বিবর্তন, পলাশ, বেমতন্তু গঠিত হয় না। তাহলে তুমি এখানে কিন্তু যদি এটাকে সিলেক্ট করো, তাহলে অ্যামাইটোসিসে কখনোই বেমতন্তু গঠিত হয় না। এখানে উত্তরটা দেওয়া আছে, এই যে বেমতন্তু গঠিত হয় না অ্যামাইটোসিস। ওকে, প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এবার চলে আসো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া অটোজোম গঠিত একটি বংশগত রোগ। এই দেখো, অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউটেন্ট জিন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এটা। সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে অভিসারী বিবর্তন। ওকে, মানব জনসংখ্যা বৃদ্ধি, মানব জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জলাভূমি কিন্তু হ্রাস প্রাপ্তি করছে। মানে পুকুর ডোবা এগুলো কিন্তু আমরা সব ভরাট করে দিচ্ছি, ভরাট করে দিয়ে সেই জায়গাতে আমরা বাসস্থান গড়ে তুলছি। আগামীতে কিন্তু আমাদের একদম অশনি সংকেত, বুঝতে পেরেছো? তো এখনো আমাদের সতর্ক না হলে আগামীতে আমাদের কিন্তু বড় খেসারত দিতে হবে। ওকে, আচ্ছা, পক্ষী পরাগী ফুল পুষ্প, পক্ষী পরাগী ফুল কিন্তু পলাশ। রাইট অ্যান্সার হচ্ছে পলাশ। বুঝতে পারলে বাবা? এবার চলে আসো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। এখানে কিন্তু 1 গুণন 6, এখানে 7টা প্রশ্ন আছে। এখানে উত্তরটাকে তোমাকে বুঝে বুঝে উত্তর দিতে হবে, কারণ এখানে পাজল কোশ্চেন থাকে। হ্যাঁ, দেখো কোশ্চেন গুলো কিভাবে আছে। প্রথমত হচ্ছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। বিসদৃশ মানে এই যে শব্দগুলো দেওয়া আছে এর মধ্যে একটা শব্দ একেবারেই আলাদা, বেমানান। তাহলে সেই বেমানান শব্দটা তোমাকে বের করে লিখতে হবে। কি দিয়েছে? হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবলঙ্গটা, সেরিবেলাম। দেখতে পাচ্ছ? তাহলে এখানে একটা আমি ব্রেনের ছবি তোমাদের জন্য এঁকে রেখেছি। দেখো, এই উপরেরটাকে বলছে হাইপোথ্যালামাস, দেখতে পাচ্ছ বড় অংশটা। তারপরে এটা হচ্ছে কি পন্স, এটা হচ্ছে কি, এটা মেডালা অবলঙ্গটা, আর এটাকে বলছে সেরিবেলাম। তাহলে দেখো, মেডালা অবলঙ্গটা, পন্স আর সেরিবেলাম, এই তিনটা একসাথে আছে না? তাহলে আলাদা কে আছে? হাইপোথ্যালামাস। এটা হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসটা আলাদা আছে। তাহলে এখানে বিসদৃশ শব্দটা হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে রাইট অ্যান্সার ইজ হাইপোথ্যালামাস। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, সোয়ান কোষের কাজ কি? সোয়ান কোষ প্রত্যেকের মনে আছে না ভুলে গেছো? এই যে র্যানভিয়ারের পর্ব মনে পড়ে? তারপরে মায়োলিন শীথ, মায়োলিন শীথের এখানে একটা ডার্ক করে তুমি পার্ট এঁকেছিলে, মনে আছে? এটাকে বলছে সোয়ান কোষ। এই যে সোয়ান কোষ, এই সোয়ান কোষের কাজ হচ্ছে নিউরোক্লিয়া গঠন করা, নিউরোগ্লিয়া গঠন করা 1 নম্বর কাজ। আর মেডুলারি শীথ বা মায়োলিন শীথ গঠন করতে সাহায্য করে। এই যে মায়োলিন শীথ গঠন করতে সাহায্য করে। ওকে, নেক্সট, নিচে প্রথম শব্দ জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। তাহলে খন্ডি ভবন ইস্টু স্পাইরোগাইরা, ডবল ইস্টু কোরকোদ্গম। তাহলে এটা কি হবে বলতো? যদি খন্ডি ভবন স্পাইরোগাইরা হয়, তাহলে কোরকোদ্গম কাদের ক্ষেত্রে দেখা যাবে? তুমি এখানে লিখতে পারো হয় হাইড্রা অথবা ইস্ট, যে কোনো একটা লিখলেই তুমি নাম্বার পেয়ে যাবে। বুঝতে পেরেছো বাবুরা? কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে কমেন্ট করবে। ওকে, আচ্ছা, 2.22, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। এখানে 4টা ডাটা দিয়েছে। জেনোটাইপ গুলির মধ্যে ফেনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণ আলাদা? তুমি একটা জিনিস লক্ষ্য করো, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, এটা হচ্ছে হলুদ গোলাকার। ক্লিয়ার? এটা হচ্ছে হলুদ গোলাকার। ওয়াই ফর ইয়েলো, আর ফর রাউন্ড, তাই না? তাহলে হলুদ গোলাকার।
ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এটাও হলুদ গোলাকার। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, এটাও হলুদ গোলাকার। তাহলে তুমি ভুলটা কোনটা? তাহলে এখানে দেখো স্মল ওয়াই মানে কি? সবুজ, তাই না? স্মল ওয়াই মনে পড়ছে? গ্রিন। আর এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্যাপিটাল আর তাহলে সবুজ গোলাকার। তাহলে এটা হচ্ছে বিসদৃশ বা এটা একেবারে ভিন্ন বা আলাদা। বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? 2.23। এই প্রশ্নটার উত্তর কি হতে পারে? তাহলে আমরা কি জানি যে মহিলাদের ক্রোমোজোম কত? XX, তাই না? তাহলে যেহেতু বর্ণান্ধতার জিন বহনকারী মানে কালার ব্লাইন্ডনেস, তাহলে কালার ব্লাইন্ডনেস এর ক্ষেত্রে কিন্তু আমরা স্মল সিটাকে লিখবো। তাহলে এক্স এর উপরে ক্যাপিটালের জায়গায় স্মল সি, এক্স এর উপরে স্মল সি, তাহলে দুটো হবে এক্স এর উপরে স্মল সি, এক্স এর উপরে স্মল সি। ক্লিয়ার? তাহলে জিনোটাইপ কি হতে পারে? এক্স এর উপরে স্মল সি এবং এক্স এর উপরে স্মল সি, যেহেতু মা বলেছে। পরিষ্কার? ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? ডারউইন যে লক্ষ্য করেছিলেন তার প্রতিপাদ্য বিষয়গুলি, তার মধ্যে যে প্রথম মানে পর্যবেক্ষণ কোনটা? দেখো প্রত্যেকটা খুঁটে খুঁটে পড়তে হবে কিন্তু। দেখো কোন জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসেনি, একদম লাইট করে কোশ্চেনটা দিয়ে দিয়েছে। কোশ্চেন কিন্তু ডেপ থেকে কোশ্চেন হয়েছে। আমি শুরুতেই বলেছিলাম যে ডেপ থেকে কোশ্চেন হবে, এবারও ডেপ থেকে কোশ্চেন হবে। বুঝতে পেরেছো? সেই জন্য তোমাকে কিন্তু খুঁটে খুঁটে পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে। দুটো টেক্সট বই অবশ্যই ভালো করে ফলো করবে, একটা সাঁতরা পাবলিকেশন আর একটা ছায়া পাবলিকেশন। আর যদি খুব ভালো করে করতে চাও প্রান্তিকটার সাথে করতে পারো। তাহলে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? মনে করে দেখো, প্রথম পর্যবেক্ষণটি ছিল অত্যাধিক মাত্রায় বংশবৃদ্ধি। তাহলে রাইট অ্যান্সার ইজ অত্যাধিক মাত্রায় বংশবৃদ্ধি। ওকে, এইবার চলে আসো, নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত? সেই বিষয়টি খুঁজে বের করে এবং লিখো। তাহলে এর মধ্যে এখানে দেখো চারটা পয়েন্ট ওরা দিয়ে দিয়েছে, সঠিক পয়েন্টগুলোকে বের করবে এবং সব পয়েন্টগুলো একটা পয়েন্টের সঙ্গে যুক্ত আছে, সেই পয়েন্টটাকে খুঁজে বের করতে হবে। দ্বীপভূমির নিমজ্জন, লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, খাদ্য এবং খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা বিষয় জড়িয়ে আছে কার মধ্যে বলতো? একদম ঠিক বলেছো, রাইট। সেটা হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। একদম রাইট বলেছো। ওকে, থ্যাংক ইউ। এরপরে চলে আসো 2.26, JFM এর মূল ভূমিকা কি ছিল? তাহলে JFM টা কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। মনে পড়ে? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেখানে শ্রী অজিত কুমার ব্যানার্জি, ঠিক আছে, ডিভিশনাল ফরেস্ট অফিসার, সংক্ষেপে DFO, ডিভিশনাল ফরেস্ট অফিসার, ইনি কিন্তু এই JFM প্রকল্পটি পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়িতে শাল বাগান সংরক্ষণের জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন। এবং এটি কিন্তু বর্তমানে আমাদের ভারতবর্ষের রোল মডেল। প্রত্যেকটা রাজ্য এই রোল মডেলটাকে গ্রহণ করতে বাধ্য হয়েছে, এত সাকসেসফুল একটা প্রজেক্ট JFM। তাহলে JFM এর মূল ভূমিকা কি ছিল? যেটা ছিল বিনষ্ট বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও সংগঠনে সাধারণ মানুষকে অংশগ্রহণে বা উৎসাহ দান করা, বনজ উপাদানের পরিচালনার ব্যবস্থা করা, এই দুটো মেন কাজ ছিল। তাহলে পরিষ্কার? এবার আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনটাতে। বিভাগ গ, এখানে লক্ষ্য রাখবে 12টা প্রশ্নর উত্তর করতে হবে, 12 দুগুণা 24। কিন্তু তোমাকে আনন্দের সঙ্গে জানাই এখানে 17টা প্রশ্ন দেওয়া থাকবে টোটাল। ওই যে তুমি 15 মিনিট টাইম পেয়েছিলে, ওই 15 মিনিট টাইম কিন্তু তোমাকে যেটা করতে হবে, তুমি কোনটা কোনটা প্রশ্ন ভালো পারবে সেটা তুমি এখানে কিন্তু ছোট্ট ছোট্ট একটা টিক দিয়ে রেখে দেবে, যেটা আমি ভালো পারবো, দারুণ, কোনটা পার্ট আছে সেটাকে সিলেক্ট করো। পার্ট কোশ্চেনে কিন্তু সব থেকে বেশি নাম্বার ওঠে ফ্ল্যাট কোশ্চেন থেকে, ঠিক আছে? উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের দুটি ভূমিকা উল্লেখ করো।
তাহলে অক্সিন হরমোনের ভূমিকা আমরা জানি। 1 নম্বর টপিক চলন নিয়ন্ত্রণ করে, প্রত্যেকেই জানো, একটু আলোচনা করে দেবে। আর এটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা, এটা সম্পর্কে একটু ছোট্ট করে লিখে দেবে যেহেতু 2 নম্বর আছে। অথবা ফলের বৃদ্ধি বা পার্থনোকার্পিক ফল তৈরি করতে অক্সিন হরমোনের ভূমিকা অপরিসীম। ওকে, হয়ে গেল। এবার চলে আসে 3.2, কোনো একজন ব্যক্তি রাস্তা চলাচল করার সময় কিভাবে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করেন। তাহলে এখানে মনে রাখবে, যখন ব্যক্তিটা রাস্তায় চলাচল করবে তখন তুমি লিখবে লেন্সের যদি উপযোজন না ঘটে তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে, 1 নম্বর। আর 2 নম্বর তুমি বলবে যে লেন্সের উপযোজন যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু পথের দুর্ঘটনা ঘটতে পারে বা ঘটবে। ক্লিয়ার? এইবার একটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি 3.3, খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন। এটা কিন্তু অনেকের মাথায় সেই মুহূর্তে আসবে না, কোশ্চেনটা খুব সোজা। আমি এগুলো সাজেশনে দিয়েছিলাম, প্রত্যেকটাই কমন এসেছিল। দাদা দিদিরা কিন্তু তোমাদেরকে বলতে পারতো যদি তোমরা ওদের সংস্পর্শে আসতে পারতে, বা অনেকে যারা পরিচিত তারা শুনে নেবে। একজন ব্যক্তি 24 ঘন্টার প্রাত্যহিক জীবনে হাইপোথ্যালামাস ও সুষুম্না শীর্ষকের একটি করে ভূমিকা উল্লেখ করে। দেখো, এমন কোনো কিন্তু প্রশ্ন না, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। একজন ব্যক্তি 24 ঘন্টার মধ্যে, মানে কি তোমার প্রাত্যহিক জীবনে, তুমি সকালে ঘুম থেকে উঠলে রাতে শুতে গেলে, তার মধ্যে অর্থাৎ ব্রেনের দুটো পার্ট বলেছে, একটা হাইপোথ্যালামাস আর একটা হচ্ছে সুষুম্না শীর্ষক। এই যে ছবিটা আবার দেখাচ্ছি, এটা হচ্ছে হাইপোথ্যালামাস আর এটা হচ্ছে সুষুম্না শীর্ষক। এর কাজটা তোমার কাছে জানতে চেয়েছি, একটা করে কাজ লিখে দাও। একটা করে কাজ লিখে দিলেই তুমি কিন্তু 2 নম্বর পেয়ে যাচ্ছ। তাহলে সুষুম্না কাণ্ডের কাজ কি লিখবে? সুষুম্না কাণ্ডের কাজ লিখবে বা সুষুম্না শীর্ষকের কাজ হচ্ছে ঘাম নিঃসরণ করা, হৃদক্রিয়া নিয়ন্ত্রণ করা, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করা। ওকে, হাইপোথ্যালামাস কি করে? এই যে তোমার খিদে, তৃষ্ণা, হাসি, কান্না, মানসিক আবেগ, দুঃখ দেখলে চোখে জল চলে আসলো, ভালো একটা কিছু ফানি ভিডিও দেখলে নিজের মতো হেসে যাচ্ছ, এটা কে নিয়ন্ত্রণ করে বলো তো? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কিন্তু বিশাল ভূমিকা, তোমাকে পুরোটা কন্ট্রোল করছে, তোমার মন মেজাজ সবকিছুকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। ওকে, তাহলে হাইপোথ্যালামাস যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু খিদেও পাবে না, তৃষ্ণাও পাবে না, তো বা হাসি কান্না এগুলো ব্যাপার আসবে না। তোমরা লক্ষ্য করে থাকবে যাদের মানসিকভাবে যারা ভারসাম্যহীন তাদের কিন্তু খিদা তৃষ্ণা এইসব কিছু ফিলিংস আসে না, তার কারণ হাইপোথ্যালামাসটা কিন্তু ঠিকঠাক ভাবে কাজটা করে না। বুঝেছো? ওকে, এইবার দেখো পরের কোশ্চেনটা, কোষ চক্রের G1 ও G2 দশার সংশ্লেষিত বস্তু একটি তালিকা সারণীর সাহায্যে দেখাও। তার মানে তোমাকে কিন্তু কোষ চক্রটা গুলে খেতে হবে। কোষ চক্রের গেল বছর G1 G2 এসছে, এবার S আসতে পারে, G0 আসতে পারে, বা কোন কোষ বিভাজিত হয় না, বা সর্বাধিক বড় দশা কোনটা, এরকম কিন্তু একাধিক প্রশ্নের মধ্যে লুকিয়ে রয়েছে। তাহলে তুমি দেখো G1 দশার কাজ কি? G1 দশার কাজ হচ্ছে যে আরএনএ ও প্রোটিন এগুলোকে তৈরি করা, আর G2 দশার কাজ হচ্ছে প্রয়োজনীয় উৎসেচক ও প্রোটিন অণুর সংশ্লেষ করা। ক্লিয়ার? এই দুটো কাজ কিন্তু রয়েছে, ভাইটাল কাজ, এই জায়গাটা খুব ভালো করে দেখবে কিন্তু। তারপর বলেছে নিম্নলিখিত অযৌন জনন পদ্ধতির দুটি ব্যাখ্যা লিখো বা আলোচনা করো। কোরকোদ্গম, কোরকোদ্গম হচ্ছে, কোরকোদ্গম মানে বার্ডিং যেটাকে বলি। তো ইস্ট বা হাইড্রা তাদের দেহ অসম বিভাজনের ফলে ওরা কি করে, বাদ বা কুড়ি তৈরি করে। এই বাদ বা কুড়ি তার দেহ থেকে খসে গেল, সেখান থেকে নতুন আরেকটা হাইড্রা তৈরি হলো বা ইস্ট তৈরি হলো, যার জন্য ইস্ট এত দ্রুত তারা কিন্তু বংশ বিস্তার করতে পারে। বুঝতে পেরেছো? যেটাকে আমরা কিন্তু টোরুলেশন বলি। এখানে টোরুলেশন কথাটা বলে আন্ডারলাইন করে দেবে। তাহলে ইস্ট বললে ইস্ট কথাটা উল্লেখ করবে। পুনরুৎপাদন অর্থাৎ জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপত্য সৃষ্টি হওয়া। তুমি চ্যাপ্টাকৃমি বা প্ল্যানেরিয়া এদের উদাহরণটা দেবে। চ্যাপ্টাকৃমি বা প্ল্যানেরিয়াকে যদি তুমি টুকরো করে দাও তাহলে দেখবে ওই টুকরো থেকেই আবার অপত্য প্ল্যানেরিয়া বা চ্যাপ্টাকৃমির জন্ম হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ওকে, এবার চলে আসো 3-9, যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোন স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্র সন্তান হয়
তাহলে ওই পুত্রদের দেহে হিমোফিলিয়ার সম্ভাবনা কত? একটি ক্রসের মাধ্যমে দেখাও। তোমাকে একটা প্রশ্ন মাথায় রাখতে হবে যে হিমোফিলিয়া, এখানে কিন্তু তুমি মহিলাকে বাহক হিসেবে সবসময় ধরবে। আবার বলছি, মহিলাকে সবসময় বাহক হিসেবে ধরবে আর পুরুষকে স্বাভাবিক হিসেবে ধরবে। তাহলে মহিলাকে তুমি যদি বাহক হিসেবে ধরো তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখো। মহিলাকে তুমি যদি বাহক হিসেবে ধরো তাহলে লিখো ডাবল এক্স ক্রস করো এক্স ওয়াই, তার মানে এটা কি, এটা হচ্ছে ফিমেল আর এটা কি মেল, তাই না? তাহলে এখানে আমি কি বললাম, মহিলা বাহক, তাহলে তুমি হিমোফিলিয়া, তাহলে এটা স্বাভাবিক জিন, এটা ছোট হাতের এইচ দাও, তাহলে এটা বাহক হয়ে গেল। তাহলে বাহক মহিলা, পুরুষের ক্ষেত্রে লিখে দাও এক্স এর উপর বড় হাতের এইচ ওয়াই, তাই না? তাহলে এখানে দেখো ক্লিয়ার হয়ে গেল। এবার এটাকে তুমি ক্যালকুলেশন করে দেখিয়ে দাও, তাহলে উত্তরটা বেরিয়ে আসবে একই। এক্স এর উপরে এইচ ছোট হাতের আর বড় হাতের, এক্স এর উপরে এইচ বড় হাতের, এবার ওয়াই, এবার এইভাবে এটাকে ক্রস করো। এটাই তোমার কাছে জানতে চেয়েছে, তার পরিবর্তে তোমাকে 2 নম্বর দেওয়া হবে। কিছু আছে দেখো, এটা একটা বেরোলো, আবার এটার সঙ্গে এটা বের করো ওয়াই, আবার এটার সঙ্গে এটা, তাহলে ক্যাপিটালটাকে আগে লিখবো, স্মলটাকে পরে লিখবো, ব্যাস 2 নম্বর পেয়ে গেলে। তাহলে এখানে তুমি শুধু মনে করে এখানে পি লিখবে, এখানে জি গ্যামেট, ওকে, আর এগুলো অপত্য। তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়ালো? রেজাল্টটা দেখো, এটা কিন্তু এই যে দুটো, এই দুটো কিন্তু কি হলো, এটা হচ্ছে বাহক, এটা হচ্ছে স্বাভাবিক কন্যা, এটা বাহক কন্যা, যেহেতু এক্স এর উপরে ছোট হাতের এইচ ঢুকে গেছে। এটা কিন্তু দেখো এক্স এর উপরে ছোট হাতের এইচ ওয়াই বড় হাতের, তাহলে এটা কিন্তু আক্রান্ত পুত্র হিমোফিলিয়া, আর এটা স্বাভাবিক পুত্র। ক্লিয়ার? এইটুকু দেখালেই তোমাকে 2 নম্বর দিয়ে দেবে। এইবার চলে আসো নেক্সট। এবার বলছে যে একটি উঁচু কোটর যুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে যে কোনো 2 প্রকার সম্ভাব্য জীবন সংগ্রামের উদাহরণ দাও। এটা কোথায় আছে বলতো? এটা ডারউইনবাদ পড়েছিলে না, ডারউইনের প্রতিপাদ্য বিষয়, ওখানে মনে করে দেখো, কোটর মানে গাছের কুটিরের মধ্যে, সেটা 2 ধরনের প্রাণী থাকতে পারে। তাহলে যদি নিজেদের মধ্যে লড়াই করে তাহলে কি হবে, একটা অন্তঃপ্রজাতি আর একটা আন্তঃপ্রজাতির সংগ্রাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে তাই না? তাহলে তুমি ওখানে লিখবে 1 নাম্বার দিয়ে, একটা হবে অন্তঃপ্রজাতির সংগ্রাম, একটু আলোচনা করে দেবে, আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতির সংগ্রাম, ব্যাস 2 নাম্বার নিয়ে বাড়ি চলে যাও। তারপর বলেছে 3.12 উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা সঙ্গে আরবিসির আকৃতি সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে উট যে জলটা কম পান করে, জল পান করে না, মানে 1 মাস ওরা জল না খেয়েও থাকতে পারে, বা দীর্ঘদিন জল না খেয়েও থাকতে পারে, যখন জল পান করে একসঙ্গে মনে করে দেখো 25 গ্যালন জল পান করে একবারে খেয়ে নিল, তাহলে কি হবে, আরবিসিটা ফেটে যাওয়ার কথা, তাই না? আরবিসিটা সংকুচিত হয়ে থাকে। এখানে মজার ব্যাপার দেখো, উটের আরবিসি গুলো কিন্তু যখন আরবিসি গুলো প্রসারিত হয়, সেই আরবিসি গুলো হট করে কি হলো 240% প্রসারিত হতে পারে, যে সাইজটা আছে তার থেকে 240% প্রসারিত হবে। আর আরবিসি গুলো অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে, বুঝতে পেরেছ? এই দুটো লিখলেই হয়ে গেল। তারপরে বলেছে ঘোড়ার ওই ব্যক্তির ইতিহাসে কিভাবে আঙ্গুলের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে ব্যাখ্যা করো। মানে একদম ইয়োহিকপাত, মেরিচিপ্পাত, এইগুলো ধরে ধরে আলোচনা করো। প্রথম যে আমরা ঘোড়ার জীবাশ্মটা পেয়েছিলাম, সেই ক্ষেত্রে সেটা ছিল শেয়ালের মতো, মনে পড়ে, 30 সেন্টিমিটার লেন্থ, হ্যাঁ, আমাদের টেবিল থেকে। তাদের সামনের পায়ে ছিল কটা আঙ্গুল? 3টা। পেছনের পায়ে ছিল কটা? 4টা আঙ্গুল। এরকম 3টা আঙ্গুল 4টা আঙ্গুল, সেই আঙ্গুলগুলো আলোচনা করবে তীর চিহ্ন দিয়ে, এবং লাস্টে আধুনিক ঘোড়া সেটা তুমি লিখে দেবে ইকুয়াস, তীর চিহ্ন দিলেই 2 নম্বর পেয়ে গেলে। তাহলে দেখো একটু লেখেই কিন্তু আমরা 2 নম্বর পেয়ে যাচ্ছি। এইগুলো কোশ্চেন তোমাকে চয়েস করতে হবে, যে এটাতে আমি অল্প লিখে বেশি নাম্বার পেয়ে যাচ্ছি। এটা এই কোশ্চেনটা অ্যাটেন্ড করলে 3.14 ইউট্রপিকেশন বা বায়োম্যাগনিফিকেশনের মধ্যে নিম্নলিখিত 2টি বিষয় তুলনা করো। 2টি বিষয় তুলনা করতে বলেছে, ঠিক আছে? 2টি বিষয় তুলনা করো। এখানে লক্ষ্য করো ইউট্রপিকেশনের কারণটা কি? কারণটা হচ্ছে
আবর্জনা শোধন কেন্দ্র থেকে বা আবর্জনা কেন্দ্র থেকে যদি নির্গত অজৈব বস্তু গিয়ে জলের মধ্যে মিশে যায় তাহলে ইউট্রফিকেশন হচ্ছে, তাই না? কি মনে পড়লো? আর বায়োম্যাগনিফিকেশনের মধ্যে যেটা আমরা দেখতে পাবো যে বায়োম্যাগনিফিকেশন অর্থাৎ যেখানে অ্যালগাল ব্লুম তৈরি হয়ে যাচ্ছে ইউট্রফিকেশনের ফলে। অ্যালগাল ব্লুম মানে কি, একটা শ্যাওলার আবরণ তৈরি করে। সেই শ্যাওলা কি করছে, প্রচুর পরিমাণে অক্সিজেনটাকে অ্যাবজর্ব করে নেয়, ফলে জলাশয়ে অক্সিজেনের অভাব ঘটে, ফলে জলজ প্রাণীর মৃত্যু ঘটে, মানে মাছ জাতীয় প্রাণীদের মৃত্যু ঘটে। এটা ফলাফলে লিখলে। আরেকটা হচ্ছে ওই বিষাক্ত জল যদি গবাদি পশুরা পান করে তাহলে গবাদি পশুর মৃত্যু ঘটতে পারে। তাহলে কারণ ফলাফলটা লিখে দিলাম আমরা, 2 নম্বর পেয়ে যাব, একদম ছাক্কা নাম্বার। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি কি পরিবেশগত সমস্যা সৃষ্টি হতে পারে? এখানে দেখো, নাইট্রোজেন চক্র ব্যবহৃত হলে যেমন ব্লু বেবি সিনড্রোম, পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ কমে যাওয়া, প্লাস মাটিতে নাইট্রোজেনের অভাব, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ডিসকাস করলে হয়ে গেল। এইবার দেখো দারুণ কোশ্চেন 3.16, ইন্দো বার্মা হটস্পট এবং সুন্দারল্যান্ডের হটস্পট বিপন্ন জীব বৈচিত্র্যের একটি তালিকা প্রস্তুত করো। বিপন্ন জীব বৈচিত্র্য মানে ওখান থেকে কোন কোন প্রাণী এবং উদ্ভিদগুলো আগামীতে হারিয়ে যাচ্ছে। বিপন্ন মানে এখন সংরক্ষণ না করলে আগামীতে সেগুলো হারিয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলি ইন্দো বার্মার ক্ষেত্রে যেমন জায়েন্ট হিবিস, ফিশিং ক্যাট, তারপরে তুমি চলে আসো অর্কিড, এগুলোকে যদি আমরা মানে এখনই সংরক্ষণ না করি তাহলে এরা হারিয়ে যাবে। তাহলে তুমি চার্ট করে এটা লিখে দিলে। তারপরে বলেছে সুন্দারল্যান্ড হটস্পটের মধ্যে সব থেকে বিখ্যাত প্রাণী হচ্ছে ওরাং ওটাং, হ্যাঁ, তারপরে র্যাফলেশিয়া উদ্ভিদ, আর একটা দেবে লায়ন টেল ম্যাকাক। এই প্রাণীগুলো কিন্তু ওখানে প্রচুর পরিমাণে থাকে, তাই এদেরকে সংরক্ষণ করতে হবে, নাহলে কিন্তু সেই প্রাণীগুলো হারিয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, টোটাল 17টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেন চয়েস করতে হবে, তাহলে তোমার কাছে 5টা কোশ্চেন বাড়তি থাকলো। তাহলে এই যে তুমি 15 মিনিট প্রশ্নটা পেলে, ওই 15 মিনিট ধরে কিন্তু তুমি একদম সিলেকশন করো যে কোন 12টা প্রশ্ন তুমি অ্যান্সার করবে এবং কোনটাতে তুমি পুরো নাম্বারটাই পাবে। 12 দুগুণে 24 মানে 24ই তুলতে হবে। এখানে কিন্তু কোনো নাম্বার কাটা গেলে তাহলে কিন্তু তোমার লক্ষ্যচ্যুত হয়ে যাবে। একদম ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসো। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা কিন্তু যতটা ডিসকাস করলাম এখন পর্যন্ত 60 নম্বরের কোশ্চেন হয়ে গেল। দেখো 60 মার্কসের কোশ্চেন করে ফেলেছি। 60 মার্কসের মানে একদম পুরো কমপ্লিট। ওকে, এখানে 12 দুগুণে 24 আর ওদিকে 21টা কোশ্চেন আর এমসিকিউ 15টা, তাহলে 60 মার্কসের শুধু 1 আর 2 এর প্রশ্ন পাবো। রাইট করলে ফুল মার্ক। তোমাকে এখানে 60তে 60 পেতে হবে, 1 নাম্বার যেন কাটা না যায়। আমি বলছি 1 নাম্বার যেন কাটা না যায়, তুমি সেইভাবে কোশ্চেনের উত্তরগুলো করবে। এবার চলে আসো বিভাগ ঘ, একটা ভাইটাল ফ্যাক্টর। বিভাগ ঘ, এই বিভাগগুলো কিন্তু লিখতে ভুলবে না। আর এখানে কোশ্চেন মার্ক দেবে, কোশ্চেন নাম্বার দিয়ে কোন কোশ্চেনটা অ্যাটেন্ড করছো। যদি মেন কোশ্চেন হয় মেন কোশ্চেন লিখবে, আর যদি মেন কোশ্চেন না হয় তাহলে কোশ্চেন নাম্বার 4 অথবা পাশে কিন্তু অথবা লিখবে, তারপরে উত্তরটা করবে আর মার্জিন কাটবে। আমি আবার বলছি, বায়োলজি উইথ আবিদ স্যার যে প্রোগ্রামটা করে দেওয়া আছে দেখবে, ওখানে গেলে দেখতে পাবে যে মাধ্যমিকে পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবে, কতটা জায়গা ছাড়বে, কোন প্রশ্নের পরে কোনটা উত্তর করবে, ছবি কিভাবে আঁকবে, কোন দিকে লেবেল করবে এবং কোথায় কোথায় বুলেট পয়েন্ট দেবে, একদম পুঙ্খানুপুঙ্খ আমি ধরে ধরে পার্ট 1 এবং পার্ট 2 দুটোতে আলোচনা করেছি। তোমরা পারলে দেখে নেবে। এবং আবার বলছি, তোমরা অবশ্যই নিজে দেখবে এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবে। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি। এখানে বলেছে দৃষ্টিহীন পরীক্ষা। এখানে দৃষ্টিহীনদের তোমাদের কিন্তু দেখার দরকার নেই, দৃষ্টিহীনদের কোনো দেখার দরকার নেই। ওকে, দৃষ্টিহীন যারা তারা কিন্তু এগুলো দেখবে না। এখানে বলেছে নিচের 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লিখো। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের 4-এর 1 নং প্রশ্নের পরিবর্তে 4-এর 1-এর এ, এই যে 1-এর এ, এটা মনে রাখবে, এটা দৃষ্টিহীনদের জন্য। তাহলে তুমি এটা উত্তর করবে না, উত্তর করলে কিন্তু নাম্বার পাবে না। যদি দৃষ্টিহীন ক্যান্ডিডেট হয় তবেই সে নাম্বারটা এখান থেকে পাবে। তাহলে তুমি কোনটা করবে, এই যে 4-এর 1
তার অথবা যে কোনো একটা চয়েস করে নেবে। যেমন ওই বছর এসেছিল মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। তাহলে এখানে কর্নিয়া, ভিট্রিয়াস হিউমার, লেন্স, আর একটা কি দেখতে পাচ্ছ, রেটিনা। তাহলে একটা চোখের ছবি আমরা কি করব, খুব সুন্দর করে একটা চোখের ছবি কিন্তু আমরা আঁকবো। কি করে আঁকবো আবার বলে দিই আঁকার নিয়মটা। আগে তো মার্জিন কেটে নিয়েছো, খাতাতে মার্জিন কাটা থাকবে সুন্দর করে, আমি শুরুতেই বলেছিলাম। মার্জিন কাটার পর বিভাগ লিখবে গ্রুপ ডি, তারপরে লিখবে কোশ্চেন নাম্বার। এইবার তুমি ছবিটাকে এই দিকে আঁকবো। আদি এইবার এখানে ছবিটাকে আঁকো। এবার বাঁ দিকে চাপিয়ে আঁকো এবং ডান দিকে লেবেল করবে। 4টা উত্তর দেওয়া আছে। এখানে এসেছিল, বুঝেছিস? এখানে দেখো একটা চোখের ছবি, এখানে কোশ্চেন নাম্বার দেওয়া আছে। চোখের ছবিটা আমরা কি করেছি, বাঁ দিকে এঁকেছি। তারপরে দেখো একদিকে একটা দাগ কাটবো, দাগ কেটে ডান দিকে কিন্তু আমরা পয়েন্ট গুলো করবো পর 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 পর। 4টা পয়েন্ট দেওয়া থাকবে, 4টা পয়েন্ট। আর ভেতর দিয়ে কিন্তু যখন দাগগুলো দেবে ডট 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 করে যাওয়ার চেষ্টা করবে। এখানে দেখো 4টা পয়েন্ট ডান দিকে আমরা দিয়েছি। আর নিচে কোশ্চেনে যেটা বলা আছে, যেমন বলা ছিল লম্বচ্ছেদে মানব চক্ষুর বিভিন্ন অংশ দেখাও। তাহলে এই পেজটা কিন্তু শুধু ছবির জন্য রাখবে, এখানে কোনো প্রশ্নের উত্তর করবে না। এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার, এটা মাথায় রেখো। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এই খাতাটা চিনতে পারছো? এই খাতাটা প্রত্যেকে একটু দেখে নাও। এই খাতাটা হচ্ছে, এই যে লিখো আদৃত সরকার। এবার যে রাজ্য লেভেলে প্রথম হয়েছিল যে দাদাটা, সারা পশ্চিমবঙ্গে রাজ্য লেভেলে প্রথম হয়েছিল সেই দাদাটার খাতা এটা, ঠিক আছে? আদৃত সরকার, তার মক টেস্টের খাতা এটা, এটা আমার সিগনেচার। হ্যাঁ, এখানে লক্ষ্য করো, এখানে দেখো কোশ্চেনের উত্তরগুলো দেখো, তাহলে বুঝতে পারবে পূর্ণ বাক্যে কিন্তু কোশ্চেনগুলো লিখেছে প্রত্যেকটা। একটু লক্ষ্য করো, একটু দেখে নাও, লক্ষ্য করো, দেখেছো কোথাও কাটাছেড়া আছে? কত ফ্রেশ খাতা, এই দেখো। এইভাবে কিন্তু তোমাদের ফ্রেশ করে লিখতে হবে, কোথাও কাটাছেড়া করা যাবে না, তাহলে কিন্তু 100তে 100 পাওয়া সম্ভব। তোমাদের খাতাটা আমি দেখিয়ে দিলাম, খুব গুরুত্বপূর্ণ খাতা এটা তোমাদের। আদৃত সরকার, এই যেখানে লেখা আছে আদৃত দাদার খাতা, যে এবার র্যাঙ্ক করেছে রাজ্য লেভেলে প্রথম, বুঝতে পেরেছো? ও 90-এর মধ্যে 89.5 পেয়েছিল। আচ্ছা, যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি পরের পার্টটা। এখানে তোমার 10টা কোশ্চেন থাকবে, 10টার মধ্যে তোমাকে 5টা চয়েস করে নিতে হবে। 15 মিনিটে চয়েস করে নিলে। তারপরে এসেছিল মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পূর্ণ হয়, প্রাণীকোষের মাইটোসিস বিভাজনের টেলোফেজ দশায় কি কি ঘটনা ঘটে। তাহলে এখানে টেলোফেজ দশাটা লিখবে এবং এখানে কিন্তু অবশ্যই ছবি দিতে হবে, ছবি না দিলে কিন্তু নাম্বার পাবে না। মটর গাছের বীজ সংক্রান্ত দুটি ফুল সংক্রান্ত একটি বৈশিষ্ট্যের প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি উল্লেখ করো। বন্ধ করে দিয়ে চলে যাস, উল্লেখ করো, হয়ে গেছে। অনেক সময় দেখা যায় বাবা ও মা উভয়ের আপাত দৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু তাদের একটি ছেলে বর্ণান্ধ হয়েছে। এখানে বা এটি কিভাবে ঘটে, একটি ক্রস, মানে ওই বর্ণান্ধতার অঙ্কটা করিয়েছিলাম মনে আছে, সেই বর্ণান্ধতার অঙ্কটা কিন্তু এসে গেছে, ঠিক আছে? সমাজ থেকে বংশগত রোগ দূর করতে জেনেটিক কাউন্সিলিং, তার মানে দেখো গেল বছর সাজেশনে দেওয়া ছিল জেনেটিক কাউন্সিলিং, সেই জেনেটিক কাউন্সিলিং চলে এসছে। নাম্বার কত, 2। জেনেটিক কাউন্সিলিংটা ফুল পেজে লিখতে হবে। তারপরে কি বলেছে, বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর সঙ্গে বিভিন্ন সাদা মসৃণ লোমযুক্ত স্মল বি স্মল বি স্মল আর গিনিপিগের সংকরায়নের ফলে F2 জনুতে কালো মসৃণ লোমযুক্ত ফিনোটাইপ যুক্ত গিনিপিগ উৎপন্ন হয়। এদের সম্ভাব্য জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত দেখাও। এটা কিন্তু তোমাকে ওই চেকার বোর্ডের মাধ্যমে করে দেখা দেবে। 3 নাম্বার আছে এখানে। ওকে, তাহলে 2 + 3 =
5 4 ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি তত্ত্বে উল্লেখিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত 3টি সিদ্ধান্ত সারণীর আকারে দেখাও। মানে ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ মানে ডারউইনের মতবাদ তোমাকে 3টা লিখতে হবে। শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহণ সংক্রান্ত সমস্যা সমাধানের দক্ষতা মানে শিম্পাঞ্জির আচরণগত সমস্যা, অর্থাৎ ওই উইপোকা শিকার, বাদাম ভাঙা বা ভেষজ উদ্ভিদ সংগ্রহ, এগুলো পয়েন্ট করে লিখতে হতো। ওই ব্যক্তির মুখ্য ঘটনাবলী একটি সারণীর আকারে দেখাও। পায়রার উড্ডয়নে বায়ুথলি ভূমিকা কি? এখানে কিন্তু বায়ুথলির ছবিটা ছোট্ট করে দেখাতে পারলে ভালো হবে। 4 একজন ডাক্তার সারাদিনে তার রোগীদের মধ্যে পরিবেশ দূষণজনিত কোন কোন রোগ লক্ষ্য করেন, মানে পরিবেশ দূষণের ফলে কি কি রোগ হয়। এখানে ডাক্তারবাবুকে নিয়ে এসছে তোমাকে কনফিউজ করার জন্য, বুঝতে পেরেছো? তার একটি তালিকা তৈরি করো। তার মানে পরিবেশ দূষণের ফলে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হাঁপানি, সিওপডি, এইগুলো এমফাইসেমা, এগুলো লিখে দাও, তাহলেই হয়ে গেল, 2 নম্বর পেয়ে গেলে। প্যারাতে লিখবে কোনো একটি জাতীয় উদ্যানে বাঘ, একশৃঙ্গ গন্ডার উভয় সংরক্ষণের সঙ্গে কোন কোন ইনস্টিটিউট ব্যবস্থা সংরক্ষিত। তার মানে ইনস্টিটিউট সংরক্ষিত ব্যাপারগুলো এখানে লিখতে হবে, বাঘ আর একশৃঙ্গ গন্ডার উভয়ের ক্ষেত্রে। অথবা জীববৈচিত্র্য সংখ্যা হ্রাসের অতি ব্যবহারের সম্পর্কে 2টি উদাহরণ। জীববৈচিত্র্য হ্রাসের কারণ তুমি 2টো লিখে দাও, 4টা মার্কস পেয়ে যাবে। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে সমস্যার সৃষ্টি হয় তা একটি মানস মানচিত্র, মানে জনসংখ্যা বৃদ্ধির ফলে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো ডিসকাস করো। পরপর 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 খাদ্য, বাসস্থান, এর থেকে শুরু করে পরপর পরপর লিখে যাও, তুমি 3 নম্বর পেয়ে যাবে। জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায় সংরক্ষণের ভূমিকা কি? ভূমিকাটা ঠিকঠাক করে লিখে দিলে 2 নম্বর পেয়ে যাবে। ক্রায়ো প্রিজার্ভেশন, পিবিআর, পিপলস ফর বায়োডাইভার্সিটি রিজার্ভেশন থেকে সংরক্ষণ সংক্রান্ত কি কি তথ্য পাওয়া যায়, এটা আলোচনা করবে 3 নম্বর। মানে পুরো পিবিআরটা লিখে দিতে হবে। আমি বলবো জেএফএম আর পিবিআর ছায়ার বইয়ে খুব ভালো করে দেওয়া আছে, ওখান থেকে পড়বে। 5 নম্বর চ্যাপ্টারটা ছায়ার বই থেকে খুব ভালো করে পড়ো, ওখানেও খুব ভালো দেওয়া আছে, দুটাকে কম্পাইল করে নাও, ছায়া আর সাতরা। চোরা শিকারীদের ফলে কোন কোন প্রাণী বিপন্ন তার একটি তালিকা তৈরি করো। তোমরা বুঝতেই পারছো, চোরা শিকারী একশৃঙ্গ গন্ডার, সিংহ, বাঘ, হরিণ, কচ্ছপ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী, সেগুলো একটা তালিকা তৈরি করলে 3 নম্বর পেয়ে যাচ্ছ। পরিবেশগত কি কি কারণে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। একটা হচ্ছে তুমি লিখলে ওই যে অতিবেগুনি রশ্মি থেকে তোমার স্কিন ক্যান্সার, তাই না? এছাড়া ধূমপানের ফলে ধূমপান থেকে সৃষ্ট ক্যান্সার, মানে যে ধূমপান করছে তারও ক্যান্সার হচ্ছে, আশেপাশে যারা আছে তাদেরও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই না? তো এরকম কিন্তু তারপরে তোমার বিভিন্ন ধরনের ধরো যেমন গাছ পার্থেনিয়াম, তার পরাগরেণু সেখান থেকেও কিন্তু হতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকে তোমাদের পুরো 2025 সালে জীবন বিজ্ঞান প্রশ্নটি ধরে ভেঙে ভেঙে আলোচনা করলাম একদম ডিপে। তোমরা এটা খুব ভালো করে দেখো, এইভাবে তোমরা তোমাদের টেক্সট বইটাকে খুঁটে খুঁটে পড়ো। আবার বলছি, সাতরা পাবলিকেশন পড়বে, সাথে ছায়া আর প্রান্তিক, 3টা টেক্সট বই খুঁটে খুঁটে পড়ো। তারপরে নোট বা অন্যান্য জিনিস দেখবে, বাজার চলতি কোনো সাজেশন ফলো করবে না। তাহলে আমি আবার বলছি, পরীক্ষার হলে গিয়ে তোমাকেই কাঁদতে হবে, তোমার কান্না কেউ কাঁদবে না। আমি যেগুলো বলছি আবার রিপিট করছি ছোট্ট করে, টেক্সট বই খুঁটে খুঁটে পড়ো, আগে পড়ো তারপরে লিখো, লিখা পড়া। একটা ছোট্ট নোট তৈরি করো নিজের মতো করে, কারণ কোশ্চেন গুলো কিন্তু থাকবে 1, হাফ, 2 আর 5টা কিন্তু ভেঙে ভেঙে আসবে। ওকে, সবাই ভালো থেকো। আর প্রত্যেককে অনুরোধ করবো, বায়োলজি উইথ আবির স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেটাকে শেয়ার করে দাও, আর বেল আইকনটিকে প্রেস করো, তাহলে প্রতি মুহূর্তে যে আমি ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করছি তোমাদের কাছে যাবে। আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে, তোমাদের বন্ধু বান্ধবের অনেক উপকারে লাগবে। এই উপকার থেকে তোমরা যদি উপকৃত হও, এটাই আমার সার্থকতা। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।